শোনো প্রিয়তমা, তোমার এই কাজল কালো ভেজা চোখে আমি ডুবে যেতে চাই। তোমার রাঙা ঠোঁটে এক চিলতে হাসিতে আমি নিজেকে খুঁজে পাই। তোমার ঘন কালো এলোমেলো কেশে মন চায় হারিয়ে যায়। মাতাল হয়ে যায় তোমার এই রেশমি চুলের সুগন্ধি। তোমার মাঝে মিশে যেতে চাই, ঠিক ততটা যতটা মিশলে কেউ আমাদের পৃথক করতে পারবে না। আমার বেখেয়ালি তোমার মনে হয় আমি পাগল। তবে শোনো, হুম, আমি পাগল। কাউকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবাসি বলে আমি পাগল। তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য পাগল, তোমার সাথে সময় কাটাতে পাগল, তোমার কোলে মাথা রেখে দুজনে একসাথে জ্যোৎস্না বিলাসী করতে পাগল, একসাথে হাতে হাত রেখে কোনো এক খোলা মাঠে প্রেম করতে পাগল, বৃষ্টির দিনে তোমার সাথে বৃষ্টি বিলাসী পাগল, কোনো এক ছুটির দিনে ধোয়া ওঠা কফি নিয়ে তুমি আমার কাঁধে মাথা নিয়ে আমি তোমার মুখপানে চেয়ে সময়টা পার করতে পাগল, জীবনের প্রতিটা ক্ষণ তোমার পাশে কাটাতে পাগল, কারণ আমি তোমার পাগল প্রেমিক। তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি কখনই সেটা পরিমাপই করতে পারো না। তুমি যদি কখনো জানতে চাও তোমাকে এত ভালোবাসার কারণ, আমি কখনোই বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, তোমাকে ভালোবাসার জন্য হয়তো আমি পৃথিবীতে এসেছি। আমি জানি তোমাকেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি, নিজের থেকেও বেশি। যতটা ভালোবাসলে কারো জন্য নিজের জীবনটা উৎসর্গ করা যায়। তুমি কি কখনো বুঝবে আমার মনের হৃদয়েশ্বরী? এই মনে তোমার জন্য ছোট্ট একটা শহর করেছি, যেখানে শুধু তোমার বসবাস, যেখানে এক শহর ভালোবাসা শুধুই তোমার জন্য। আমার মনের শহরে নিমন্ত্রণ রইল তোমার মেঘপরি। তুমি জানো না যেখানে তোমার জন্য কত প্রেম জমে আছে। তোমার দেব বলে কখন এসে এই শহরে ভালোবাসা তুলে দেব তোমায়, যে ভালোবাসা কখনোই শেষ হবে না। তোমার ভালোবাসা চাদরের মুড়ে রাখবো, এত ভালোবাসবো যে তুমি নিজেকেই ভুলে যাবে। একদম যত্ন করে লুকিয়ে রাখবো আমার বুকের ভিতরে। আচ্ছা, কখনো কি তুমি আসবে আমার মনের শহরে, আমাকে ছুঁয়ে, শুধু আমার জন্য, শুধু আমায় ভালোবেসে? এই কয়েকটা লাইনের মাঝে আমি যে হারিয়ে ছিলাম অনেকক্ষণ। এর আগে রুট মানুষটার মন কারোর জন্য এতটা ভালোবাসা জমে রয়েছে, এই চিরকুঠিটা হাতে না পেলে পড়লে হয়তো কখনোই জানতেই পারতাম না। কোথাও শুনেছিলাম রাগী মানুষেরা পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারে। তাদের শুধু বাহিরটা শক্ত আবরণ, কিন্তু ভিতরটা মাটির চেয়ে নরম। শানকে দেখে এখন সেটাই খুব ভালো করে বুঝতে পারছি। সব সময় নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়, কখনো বুঝতেই দেয় না যে সে কাউকে এতটা পাগলের মতো ভালোবাসতে পারে। কাউকে না বলে কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া ব্যাড ম্যানার্স, জানো না সেটা? হঠাৎ একটা পুরুষালিত কণ্ঠস্বর শুনে আমার হাত থেকে চিরকুটটা পড়ে গেল, কারণ কণ্ঠটা আমি খুব ভালো করে চিনি। শান চলে এসেছে, সর্বনাশ! আমি হুড়মুড়িয়ে পিছনে ঘুরে তাকালাম। শান আমার দিকে এগিয়ে আসছে। আমার বুক কাঁপছে কি না কি বলে আল্লাহ জানে। শান আমার সামনে এসে একটু ঝুঁকে চিরকুটিটা হাতে তুলে নিল। নিজের কিছুক্ষণ চিরকুটটার দিকে তাকিয়ে মাথা উপরে তুলে আমার দিকে তাকালো। শান্ত গম্ভীর কণ্ঠে বলল, এই শাড়ি আর চিরকুটটা কোথায় পেয়েছো তুমি? আমার মাথা নিচু করে বললাম, আলমারিতে। এটা তো আমার জামা কাপড়ের মধ্যে ছিল, কেন বের করছো? আমি এবার গলা উঁচিয়ে বলে উঠলাম, আমি ইচ্ছে করে বের করিনি। আমি শাড়ি পরব ভেবেছিলাম, কিন্তু এখানে একটা শাড়িও পছন্দ হচ্ছিল না। খুঁজতে খুঁজতে দেখলাম আপনার জামা কাপড়ের মধ্যে একটা শাড়ি। শাড়িটা ভালো লাগলো, ভাবলাম পরবো। শাড়িটা বের করতেই সাথে এটাও পরল। কাজটা একদম ভালো করনি। পরে গেছে ভালো কথা, তুলে রাখতে পরার দরকার কি ছিল? আমি এবার উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললাম, পরব না মানে? এমন একটা হৃদয় রিঙ্গানো অনুভূতি মানুষটা পরে কি করে থাকবে? না পড়লে তো জানতেই পারতাম না। আজকাল বিজনেস ছেড়েও আপনি সাহিত্যিক হয়ে গেছেন। শান আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে,
অন্তরস্থল থেকে নিজের একান্ত আপন কিছু অনুভূতি লিখলে কেউ সাহিত্যিক হয়ে যায় না, তা ঠিক। তারপরও আমি তো আপনার এই 2 লাইন লেখায় প্রেমে পড়ে গেছি। যাই হোক, তার মনের মাঝে এত অনুভূতি আর কার জন্য রেখেছেন শুনি। শান আমার দিকে তাকিয়ে নিজ ঠোঁট কামড়ে খানিকটা হাসল। ছাড়ো তার কথা, বলে লাভ নেই, কারণ সে কখনোই বুঝবে না আমার অনুভূতিগুলো। সে বুঝলে তো আমার কপালে চাঁদ উঠত। আমি তারপরও বায়না করে বললাম, বলেন না, একটু শুনি। হয়তো তাকে দেখার ভাগ্য আর কখনোই আমার না হতে পারে, তবে অপেক্ষা করো, সময় হলে ঠিকই দেখতে পাবে। আমি বুঝলাম আর খুঁচিয়ে লাভ নেই, এ বেটা পেট বোমা মারলেও কিছু বের হবে না। উনি চলে যাচ্ছিলেন, তখন ওনার পিছু ডেকে আমি বললাম, আচ্ছা, এই শাড়িটাও কি ওই মেয়েটার জন্য কিনেছেন? শান আমার দিকে ফিরে বলল, কেন? আমি মিনমিনিয়ে বললাম, না, আসলে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, তো তাই আমি পরতাম। বাট এটা যদি আপনি অন্য কারোর জন্য কিনে থাকেন তাহলে থাক। শান মাথা নেড়ে বলল, সমস্যা নেই, তুমি পরো। কথাটা বলেই উনি চলে গেলেন ফ্রেশ হতে। ওনার পারমিশন পেয়ে মনটা খুশি হয়ে গেল। এই শাড়িটা এত সুন্দর যে সত্যি আমি পরতে চাইছিলাম। উনি রুমে নেই, এই ফাঁকে আমি জামাটা চেঞ্জ করে শাড়িটা দ্রুত পরে নিলাম। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে অবাক হয়ে গেলাম। বাবা, অনেক সুন্দর লাগছে তো শাড়িটাতে। আমি বুঝতে পারলাম না শাড়িটা বেশি সুন্দর না আমি। বাহ, পছন্দ আছে বলতে হবে ওনার, না হলে কখনো কাউকে এত পারফেক্ট লাগে। শান ফ্রেশ এসে শাড়িটা পরে সোহাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। শাড়িটা পরে সোহাকে যেভাবে কল্পনা করেছিল তার চাইতে বেশি সুন্দর লাগছে। শাড়িটা কেনার সময় ভাবিনি শাড়িটাতে এই পিচ্চি মেয়েটাকে এতটা বড় বড় লাগবে। শান নিজের বুকের বাম পাশে হাত দিল, কত জোরে জোরে বিট করছে। শুধু একটা মানুষকে পাওয়ার জন্য কত বছর ধরে বুকটা খা খা করে আছে। শান নিজের চোখ সরিয়ে নিল, না জানি কখনো নজর লেগে যায় ওর মায়াপরীর উপর। নিজেকে নিজের এত দেখতে হবে না, অন্য কাউকেও দেখার সুযোগ দাও। শানের কথা শুনে আমি চমকে উঠলাম। ইস, কি লজ্জা, উনি খেয়াল করেছে। আমার এই পাগলামি জীবনও গেল। আমি আমতা আমতা করে বললাম, দেখব না মানে? শান আমার কাছে এসে বলল, মানে আয়না। আমি ওনার কথা বুঝতে না পেরে বললাম, আয়নাকে? উনি নিজের কপালে হাত দিয়ে বলল, আল্লাহ, তুমি এত কম বুঝো কেন? বললাম, সে কখন থেকে আয়নার সামনে নিজেই নিজেকে দেখে যাচ্ছ, অন্য কাউকে আয়নাটাকে দেখার সুযোগ দাও। অদ্ভুত। ওনার কথা শুনে আমি নিজেই জিভ কেটে তাড়াতাড়ি পাশ কেটে চলে গেলাম। ঢের হয়েছে আমার, উফ। এবারে লজ্জা দিয়ে দিল। ঠোঁট এত পাতলা কেন লোকটা? কে জানে, নিজেকে ভালো লাগছে বলেই তো দেখছি, অন্য কাউকে তো আর দেখিনি। জানে না মেয়েরা নিজেদের সুন্দর দেখতে বেশি পছন্দ করে। তারপরও এই কথাটা বলা কি খুব দরকার ছিল? কিছুক্ষণ পর আমরা বেরোবো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর শান বসে আছি ব্রেকফাস্ট করার জন্য। উনি কালকে রাত থেকে না খেয়ে আছে, তাই ওনাকে ছাইপাশ না দিয়ে ভাত দিয়ে দিলাম। উনি দেখেই নাক ছিটকে বলল, সকাল সকাল ভাত দিয়েছো কেন? কালকে থেকে না খেয়ে আছেন, এখন কোনো বাহানা না করে খেয়ে নিন। তুমি তো জানো আমি সকাল ভাত খাই না, তুলে রাখো। আমি রেগে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি যখন বলেন আপনার সব কথা আমি শুনি, তাহলে আপনাকেও শুনতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে বাড়ি থেকে এক পাও বের হতে দিব না। শান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, এত বড় থ্রেট কি আর করা যাবে? এত মিষ্টি মেয়েটা এতটা রেগে শ্রীমতী ভয়ঙ্করী রূপ নিয়ে যখন বলছে, তখন তো কথাটা শুনতেই হবে। আমার ঘাড়ে কটা মাথা যে শুনবো না? ওনার কথা শুনে আমি হেসে দিলাম, সাথে শানও হাসলো। আচ্ছা, মা কই? মা রুমে আছে, আমি খাবার উপরে পাঠিয়ে দিয়েছি। অসুস্থ লাগছে নাকি? শান উতলা হয়ে বলল, কি হয়েছে মায়ের? হয়তো প্রেশার বেড়ে গেছে। আমি ভাবছি আজকে
তো হাসপাতালে যাব, সেখানে না হয় মাকেও দেখিয়ে নেব। কি বলে? মাকেও রেডি হতে বলো। বলছি আমি। আচ্ছা, ঐশী আপু এখন কেমন আছে? ভালো আছে এখন, শুধু সারা শরীরে চোট পেয়েছে, এজন্য ঠিক হতে কিছুদিন সময় লাগবে। আল্লাহ রহমতে ভালো থাকলেই ভালো। আমার অনেক চিন্তা হচ্ছে রাত থেকে। শান খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? শুধু কি ঐশীর জন্য টেনশন হচ্ছিল, নাকি লিস্টে আমিও আছি? আমি চোখ ছোট ছোট করে বললাম, আপনি থাকবেন কেন? আপনারও কিছু হয়েছে নাকি? একদম না জানার ভান করো না। কালকে যখন আমি হাসপাতালে আছি বলছি, তখন তোমার কণ্ঠে স্পষ্ট আমার জন্য চিন্তা ও অস্থিরতা ফুটে উঠেছিল। সেটা তোমার কথা শুনে বুঝেছি। আমি ওনার কথা শুনে বিষম খেয়ে গেলাম। শান আমার দিকে পানিটা এগিয়ে দিয়ে বলো, রিল্যাক্স বেবি, এত তাড়াতাড়ি বিষম খেলে হবে? এখনও তো কিছু বললামই না। ওনার কথাটা শুনে আমি চোখ বড় বড় করে নিজের সামনের চুল কানের পিছনে গুজে বললাম, কি বলবেন আপনি? একটা মানুষ যে কখনো এত রাত অবধি বাড়ির বাহিরে থাকে না, সে কালকে রাতে বাড়ি ফিরল না, তার জন্য মানুষ হিসেবে চিন্তা হওয়াটাই তো ভুল কিছু না। একসাথে থাকি যখন চিন্তা হতেই পারে। কিন্তু আমাদের চিন্তাটা তখনই হয় যখন সে আমাদের বন্ধু হয়ে, অথবা খুব আপন কেউ। কিন্তু আমি যতটুকু জানি, তুমি তো আমাকে শত্রু ভাবো। তাহলে সেই শত্রুর জন্য নিজের ঘুম নষ্ট করে কেন বসে বসে চিন্তা করছিলে? তার জন্য মিস করছিলে বুঝি? আমি ওনার দিকে তাকিয়ে থাকলাম নিলিপ্ত দৃষ্টিতে, আর উনি আমার দিকে মিষ্টি হেসে তাকিয়ে রইল। আমি অন্যমনস্ক হয়ে বলে দিলাম, আপনি আমার স্বামী, আপনাকে মিস করব না তো কাকে করব? কথাটা আসতে বলল। শান কিছুটা শুনতে পেল। শুনেই শান আশ্চর্য হলো। কি বলছো? হঠাৎ শান এভাবে চিৎকার করে উঠতে আমি স্তম্ভিত ফিরে পেলাম। সর্বনাশ, এটা কি বলে দিলাম? উফ, এখন উনি কি ভাববে? আমি তাড়াতাড়ি কথা এড়ানোর জন্য বললাম, আপনাকে মিস করা আমার বয়েই গেছে। জাস্ট মা আপনার কথা জিজ্ঞেস করলো, যাতে আপনার কাছে বলার মতো কথা থাকে। সে জেগেছিল, নাথিং ইলস। এসব কথা বাদ দিয়ে চলুন, লেট হচ্ছে আমাদের। কথাটা বলে আমি দূরত্ব ডাইনিং টেবিল রুম থেকে বেরিয়ে গেলাম। সোয়া যেতে শান হো হো করে হেসে উঠল। মেয়েটা এতটা ফিল করে আমার জন্য, তাও মুখ ফুটে বলে না। ওকে, আমিও দেখি কতদিন না বলে থাকো। মুখ তো তুমি খুলবে, সেটা আজ হোক বা কাল। হাসপাতালে বেডে শুয়ে আছে ঐশী। শরীরে প্রায় বিভিন্ন জায়গায় ব্যথার কারণে নড়তে কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ব্যান্ডেজগুলো তো আছেই। মাথাটা কেমন ভার ভার লাগছে। ডাক্তার কড়া ওষুধ মেডিসিন দিয়েছিল, তাই হয়তো ঐশী একবার চারদিক চোখ বুলালো। ও হাসপাতালে কেন? কে নিয়ে এসেছে? জীবনের উপর থেকে তো মায়ায় ছেড়ে দিয়েছিলাম, তারপর কেন বেঁচে গেলাম? ঘুম ভেঙে গেছে। এখন কেমন আছো? ঐশী চোখ খুলে সামনে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠল তিমিরকে দেখে। আরে আপনি এখানে? তাহলে কি আপনার কালকে আমাকে বাঁচিয়েছিলেন? তিমির বেডের পাশে টুলটা টেনে সেখানে বসে বলল, বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি তো আপনাকে জাস্ট হাসপাতাল পর্যন্ত এনেছিলাম। কেন আশা করেনি? ঐশী থমথমে গলায় বলল, সত্যি বলতে না। তিমির হাসল। না করার স্বাভাবিক। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে যা যা হয়েছে, তাতে বিশ্বাস করার কথা নয় যে আমি আপনাকে হাসপাতাল পর্যন্ত এনেছি। তবে বিশ্বাস না হলে এটাই সত্যি। ঐশী তিমিরের দিকে কিছুক্ষণ তাকালো। ছেলেটা চোখ মুখ কেমন কালো কালো লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দেখে মনে হয় সারা রাত ঘুমায়নি। ঐশী খারাপ লাগলো তিমিরকে দেখে। হয়তো ও জন ছেলেটা এই অবস্থা। ঐশী অপরাধীর মতো বলে, দুঃখিত, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হলো। তিমির অদ্ভুতভাবে তাকিয়ে বলল, কিসের কষ্ট? ঐশী স্বাভাবিকভাবে বলল, আপনার দেখে মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাননি, হয়তো হাসপাতালে ছিলেন। এতটা কষ্ট না করলে হতো। দুদিনের পরিচয় একটা মেয়ের জন্য এতটা না করলে হতো। তারপরও করেছেন, যেহেতু আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তিমির হেসে বলল,
না, এত কষ্টের কিছু নেই। আমি একা ছিলাম না, সাথে শানও ছিল। শানের কথা শুনে ঐশীর চোখ খুশিতে ছলছল করে উঠল। ব্যথার শরীর নিয়ে খানিকটা উঠে বসে বলল, শান এসেছিল? কোথায় ও? এখনও আছে? তিমির ঐশী শানের জন্য এত অস্থির দেখে একটু অবাক হলো। তারপর নিজের কৌতূহল চেপে রেখে বলল, আরে আপনি উঠছেন কেন? শুয়ে পড়ুন। শান এখন নেই, সারা রাত ছিল, কিছুক্ষণ আগেই বাসায় গিয়েছে, আবার আসবে ফ্রেশ হয়ে। ঐশী এতক্ষণে খুশিটা যে ধপ করে কমে গেছে, মুখটা আবার গোমরা হয়ে গেল। শান নেই শুনে সেটা বুঝতে তিমিরের খুব একটা কষ্ট হলো না। তিমির বলল, আপনি কালকে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলেন কেন? কালকে কি হতে পারতো আপনার কোনো ধারণা আছে? কি হতো? বেশি হলে মরে যেতাম। তেমন তো কিছু হতো না। কথাটা শুনে তিমিরের বুকে চিনচিন ব্যথা করছিল। তিমির রেগে বলল, আপনার মতো বিচক্ষণ একটা মানুষের কাছে এটা আশা করিনি। আপনার কথা শুনে তো মনে হয় আপনি কালকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেছিলেন। তিমিরের কথা শুনে ঐশী একটু নড়েচড়ে বসল। কথা এড়িয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পৃথিবীতে সবাই বাঁচতে চায়, আমিও চাই। আর কালকে আমি আপনাকে বাঁচিয়েছি, এজন্য আপনার অনেক ধন্যবাদ। আমাকে বাঁচানোর জন্য। আপনার এই হেয়ালামি কথা মানে বুঝলাম না। আপনি কথা এড়িয়ে যাচ্ছেন কেন? ঐশী নিজের মাথা হাত দিয়ে বলে উঠল, আহ। সাথে সাথে তিমি এগিয়ে গেল ঐশীর মাথায় হাত দিয়ে বিচলিত হয়ে বলল, কি হয়েছে আপনার? অসুস্থ লাগছে? ডাক্তার ডাকবো? ঐশী তিমিরকে মাথা নেড়ে বলল, লাগবে না, আমি শুধু একটু রেস্ট নিতে চাই। আপনি চাইলে এখন বাসা যেতে পারেন, আমি ঠিক আছি। তিমির একটু একটু করে ঐশীর দিকে থেকে সরে গেল। ঐশী এভাবে কথা বলবে তিমিরের খুব খারাপ লাগলো। একটু ভালোভাবে কথা বললে কি এমন হতো ঐশী? তিমি ঐশীর দিকে তাকালো, চোখ বন্ধ করে আছে। তিমির বেশ বুঝতে পারছে ঐশী ওকে ইগনোর করছে। হয়তো ঐশীর প্রতি একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছে তিমির, তাই এতটা ইগনোরনেস পেতে হচ্ছে। এটা চিরন্তন সত্য। আমরা যাকে বেশি ইম্পর্টেন্ট দিই তারাই আমাদের সব থেকে বেশি ইগনোর করে। তাই তিমির ভাবলো এখন থেকে ঐশী থেকে দূরে থাকবে। কিছুক্ষণ আগে আমরা হাসপাতালে এসে পৌঁছালাম। মাকে চেক আপ করিয়ে আমরা ঐশীর কেবিনে যাব। তখনই সেখানে মায়ের পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সে কি গলায় গলায় ভাব। নিজের বান্ধবীকে পেয়ে মা তার সাথে চলে গেল। আমরা ভাবলাম ভালোই হলো, না হলে ঐশী সম্পর্কে মাকে অনেক কথা বলতে হতো। তার চেয়ে সে তার বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করুক, আমরা না হয় ততক্ষণে ঐশীর সাথে দেখা করে আসি। তারপর বাসায় যাওয়ার সময় মাকে নিয়ে যাব। সেই ভেবেই মাকে ওনার বান্ধবীর সাথে পাঠিয়ে দিয়ে আমি আর শান চলে গেলাম ঐশীর কাছে। ঐশী কেবিনের সামনে এসে আমি আগে ঢুকলাম। ঐশী বালিশে হেলান দিয়ে বসে আছে আর একজন নার্স ওকে ওষুধ খাওয়াচ্ছে। আমি গিয়ে ঐশীর হাতে ফুলে বুকটা তুলে দিলাম আর মুচকি হেসে বললাম, একটা নতুন সকাল, নতুন জীবন জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো এখন? ঐশী হেসে বলে, ধন্যবাদ, এই তো ভালো লাগছে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দুই রমণী বসে বসে খোশ গল্প মেতে উঠেছে। দেখে মনে হবে কতদিনের পরিচয়। শান গালে হাত দিয়ে তাদের দেখে চলছে। শান মনে পড়ে না বা কখনো ওদের পরিচয় করিয়েছে। হঠাৎ শান বলে উঠল, আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা দুজন দুজনাকে চেনো কি করে? আমি তো পরিচয় করাইনি। শানের কথা শুনে আমি আর ঐশী একে অপরের দিকে তাকালাম। তারপর খিলখিলিয়ে হেসে উঠলাম। শানের হাসি দেখে বোকা হয়ে গেল। ঐশী নিজে হাসি থামিয়ে বলে, তোমাকে কেন পরিচয় করিয়ে দিতে হবে? আমরা কি পারি না নিজেরাই পরিচিত হতে? অবশ্যই পারো, কিন্তু কিভাবে সেটা তো বলো। তখন আমি বললাম, উফ, কালকে থেকে কি একটা টপিক নিয়ে পড়ে আছেন। ওই দিন যে আপনার অফিসে গেলাম সেই দিন ঐশী আপুর সাথে পরিচয় হয়েছে। শান বলে, ও তাই বলো। ঐশী বারবার শানের দিকে তাকাচ্ছে। ঐশী চাচ্ছে শান ওর সাথে একান্ত একটু কথা বলুক মন থেকে। শানকে বুঝতে পারছে না ঐশী আজকে এই অবস্থা
শুধু ওকে না দেখতে পেয়ে আসলে ভালোবাসা না পেলে কেমন কষ্ট হয় সেটা তো শান জানে না, তাই হয়তো আবার অবস্থা বুঝতে পারছে না। ঐশী চোখ শানের দিকে তাকিয়ে ছলছল করে উঠল। ঐশী বারবার তাকানোটা আমার চোখ এড়ালো না। ঐশীর চোখে স্পষ্ট ফুটে ওঠে শানের প্রতি আকুলতা। কি করব বুঝতে পারে না। তাহলে কি আমি চলে আসলাম ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে? শানের দিকে থেকে চোখ সরাতে ঐশী হঠাৎ চোখ পড়ল সোহার শাড়ির দিকে। ঐশী অবাক হলো, এই শাড়িটা ঐশী নিজের পছন্দ করে শানকে কিনে দিয়েছিল মাস 6 আগে। শান একদিন হুট করে ঐশীকে শপিং মলে নিয়ে গেল। কি হলো শান, হঠাৎ শপিং মলে? মেয়েদের চয়েস তো আমি বুঝি না। তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও, একজনকে গিফট করব। ঐশী অবাক হয়ে বলল, স্পেশাল কেউ? কে সে? শান বনিতা করে বলছে। বলবো কেন, এক সময়, এখন সিক্রেট। ঐশী মনে মনে খুশি হয়েছিল, অনেক ভেবেছিল শাড়িটা ওর জন্য কিনেছে, কিন্তু আজ বুঝতে পারছে সেই শাড়িটা মালকিন আসলে কে ছিল। ঐশী সোহার দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে শাড়িটাতে। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ আপু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ঠিক মানুষের হাতে ঠিক জিনিসটা পৌঁছেছে দেখে ভালো লাগছে। কথাটা বলে ঐশী ভিতর থেকে কষ্টের একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে আসলো।